সাগর নদীকে রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সাগর নদীর মাথায় হাত বুলিয়ে দিতেই নদী ঘুমিয়ে যায়। সাগর নদীর কপালে চুমু দিয়ে নদীর রুম থেকে বেরিয়ে নিজের রুমে যেতে নিয়েও উর্মির কথা মনে করে যায়নি। তাই সাগর ছাদে গিয়ে দাঁড়ায়। সাগর মনে মনে বলল, কালই আমি মাকে বলে দেবো আমি নদীকে বিয়ে করতে চাই। মা যদি তা না মানে আমি কালই নদীকে নিয়ে বিদেশ চলে যাব। আজ অনেক দিন পর আমি আমার ভালোবাসাকে পেয়েছি। আমি নদীকে হারাতে চাই না, কিছুতেই হারাতে চাই না। সাগর রুম থেকে চলে যাওয়ার পর নদীর চোখ খুলে উঠে বিছানায় বসে। নদী সাগরের কাণ্ডগুলো ভেবেই জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। সাগরের সেই জোর করে কিস দেওয়া, সাগরের সুইসাইডে পাগলামিগুলো ভাবতেই নদীর গায়ে কাঁটা দিয়ে উঠে। সাগর যে এতটাও পাগলামো করতে পারে তা নদীর জানা ছিল না। নদী মনে মনে বলল, স্যার, আপনি আমাকে ভালোবাসলো আমি আপনাকে ভালোবাসতে পারবো না। সাদের সেই মুহূর্ত অভিনয় করার জন্য আমাকে আপনি পারলে ক্ষমা করে দিবেন। আপনাকে শান্ত করার এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। ভালোবাসা বলতে কিছু নেই, আবেগের খেলা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। কাছের মানুষও চাইলে প্রচুর আঘাত করতে পারে, তাই আপনার সাথে ভালোবাসার অভিনয় করা ছাড়া আমার কোনো উপায় নেই। সাগর সারা রাত ছাদে কাটিয়ে দেয়। পরের দিন সকালে নদী ঘরের কাজ করতে নিলে সাগর বাধা দেয়। সাগর নদীকে শান্ত গলায় বলল, নদী, তুই আর এসব কাজ করবি না। রহিমা বেগম সাগরের কথা পাশ থেকে শুনতে পেরে রেগে সাগরকে বলল, সাগর, এই মেয়ে কাজ না করলে কে করবে? কেন মা, নদী কেন কাজ করবে? নিজের ছেলের বউকে দিয়ে বুঝি কাজ করাতে চাও? বাড়িতে তো কতগুলো কাজের লোক আছে, তাহলে নদীকেই কেন সব কাজ করতে হয়? সাগরের কথায় রহিমা বেগম অবাক হয়ে গেল। স্নেহা ও উর্মিও সাগরের কথায় অবাক। নদী ভাবতেও পারেনি সাগর আজই এমন অঘটন ঘটাবে। নদী তো রীতিমতো ভয়ে কাঁপছে। রহিমা বেগম চিৎকার করে বলল, সাগর, তুই কি বলছিস এসব? এই কাজের মেয়েকে নিজের বউ কেন বলছিস? বউ এখনো হয়নি, কিন্তু হবে মা। তাই নদীর সাথে এবার থেকে নিজের মেয়ের মতো কথা বলবে। আফটার অল তোমার ছেলের বউ বলে কথা। সাগর, চিৎকার করে লাভ নেই মা, যা সত্যি তাই বলছি। তুমি যদি আমাদের মেনে না নাও তাহলে আমি নদীকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। এখন শুধু আমি না, নদীও আমাকে ভালোবাসে। রহিমা বেগম নদীর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। নদী রহিমা বেগমের দৃষ্টিতে ভয়ে কেঁপে উঠল। রহিমা বেগম নদীর কাছে এসে শান্ত গলায় বলল, নদী, তুই কি সাগরকে ভালোবাসিস? সাগর যা বলছে তা কি সত্যি? নদী কাঁপা কাঁপা গলায় রহিমা বেগমকে বলল, না বড় ম্যাডাম, আমি স্যারকে কেন ভালোবাসতে যাব? স্যার মিথ্যা কথা বলছে। নদীর কথায় সাগর স্তব্ধ হয়ে যায়। সাগর নদীর কাছে এসে বিচলিত কণ্ঠে নদীকে বলল, নদী, তুই এসব কি বলছিস? তুই আমাকে ভালোবাসিস না? না, আমি আপনাকে ভালোবাসি না স্যার। তুই কি আমার সাথে মজা করছিস নদী? না স্যার, সত্যি আমি আপনাকে ভালোবাসি না। সাগর এবার সবার সামনে নদীর গালে নিজের দুই হাত রেখে বলল, আমার সাথে তুই মজা করছিস, আমি জানি নদী, আমি জানি। তুই আর যাই হোক আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না। আমি সত্যি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছি স্যার। আপনাকে কাল ছাদ থেকে পড়তে যাওয়া থেকে বাঁচানোর জন্যই আমি আপনাকে মিথ্যা বলি। আমাকে আপনি ক্ষমা করে দিন স্যার। নদীর এই কথা শুনে রহিমা বেগম সাগরকে জিজ্ঞেস করলো, সাগর, তুই ছাদ থেকে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিলিস, তাও আবার এই ফকিনীর মেয়ের জন্য? সাগরের মুখে কোনো কথা নেই। সাগরকে আজ পাথরের মুক্তির মতো লাগছে। নদী মাথা নিচু করে আছে। উর্মি আর স্নেহার মুখেও কোনো কথা নেই, কারণ তারাও অবাক। সাগর নদীর জন্য আত্মহত্যা করতে চেয়েছে। রহিমা বেগম আবারও সাগরকে জিজ্ঞেস করলো, কি হলো সাগর, কথা বলছিস না কেন? সাগর এবার পাগলের মতো হাসতে লাগলো। হাসতে হাসতেই সাগর রহিমা বেগমকে বলল, মা, তোমার ছেলে সাগর পাগল হয়ে গেছে। স্নেহা ঠিকই বলতো মা, তোমার ছেলে পাগল হয়ে গেছে। আসলে এই সব দোষ তো আমার এই অবাধ্য মনের। ভালোবেসে ঠকে গেলাম আমি, আমাকে বোকা বানানো হলো। কথাগুলো বলেই সাগর আবারও হাসতে লাগলো।
সবার কাছে এখন সাগরকে পাগল বলে মনে হচ্ছে। সাগর হঠাৎই নদীকে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা এত জোরেই সাগর নদীকে দেয় যার ফলে নদী মাটিতে ছিটকে পড়ে। নদীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সাগর চিৎকার করে নদীকে বলল, ছলনাময়ী বিশ্বাসঘাতকিনী, আসলেই তোদের মতো ছোট লোকের বাচ্চার মনে কোনো ভালোবাসা নেই। কেন আমাকে ঠকালি? কেন আমাকে কাল বাঁচালি? ভালোই যদি না বাসিস তাহলে কেন কাল আমাকে মরতে দিলি না? বল কেন? সাগরের চিৎকার শুনে নদী সহ রহিমা বেগম, স্নেহা, উর্মি ভয় পেয়ে যায়। সাগরের চোখ মুখ লাল হয়ে আছে। সাগর আর এক মুহূর্তেও বাড়িতে না থেকে সোজা বাড়ির বাহিরে বেরিয়ে যায়। নদী এখনো গালে হাত দিয়ে কাঁদতে থাকে। সাগর গাড়িতে বসে খুব স্পিডে ড্রাইভ করতে লাগলো। আজ সাগরের রাগ, কষ্ট, অভিমান, যন্ত্রণা সব হচ্ছে। সাগরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে নিলে সাগর চোখ মুছে নেয়। সাগর মনে মনে বলল, কেন নদী? কেন তুই আমাকে ঠকালি? কেন তুই বারবার আমার সাথে এমন করিস? আমি মরে যেতাম, কেন বাঁচালি আমাকে? হ্যাঁ, আজ ভালোবাসার মানুষকে না পেয়ে নিজেকে শেষ করে দিতেও আমার একটুকু খারাপ লাগছে না। তোর দেওয়া এই আঘাতটা আমি মেনে নিতে পারছি না নদী, কিছুতেই মেনে নিতে পারছি না। সাগর এক সময় গাড়ি আরো স্পিডে চালাতে থাকে। সাগরের গাড়ির সামনে একটা বিশাল বড় ট্রাক আসতে থাকে। একবার সাগরের মন চাইছিল এই ট্রাকের সংঘর্ষে নিজেকে শেষ করে ফেলতে, কিন্তু তখনই সাগরের চোখের সামনে নদীর মুখটা ভেসে ওঠে। সাগর চাইলেও নিজেকে শেষ করতে পারলো না। গাড়ি ব্রেক করে সাগর বেঁচে যায় ঠিকই, কিন্তু সাগরের গাড়িটা একটা বড় গাছের সাথে ধাক্কা খায়, যার ফলে সাগরের কপাল সামনে থাকায় শক্ত বস্তুতে আঘাত খায়। সাগরের কপাল দিয়ে রক্ত ঝরছে ঠিকই, কিন্তু সাগর অজ্ঞান হয়নি। সাগর গাড়ি থেকে বের হয়ে যায়। সাগর কপাল থেকে অঝরে রক্ত পড়ছে। এর মাঝে লোকজন জড়ো হয়ে যায়। রাস্তায় থাকা লোকজনদের মধ্যে একজন ছেলে সাগরকে বলল, ভাই, আপনার কপাল কেটে রক্ত পড়ছে, আপনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে, না হলে আপনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। সাগর সেই লোকটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমার কিছুই হবে না ভাই, আমি ঠিক আছি। তখনই ছেলেটা সাগরকে আবারও বলে উঠল, আপনি এভাবে কি করে অ্যাক্সিডেন্ট করলেন ভাই? তা আপনার না জানলেও চলবে ভাই। সাগরের গাড়ির অবস্থা বেহাল হয়ে গেছে। তাই সাগর পকেট থেকে মোবাইল বের করে গাড়ির ড্রাইভারকে বলল আরেকটা গাড়ি নিয়ে এখনই আসতে। গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে এসে সাগরকে দেখে অবাক হয়ে যায়, কারণ সাগরের গাড়িটা ভেঙে প্রায় একাকার আর সাগরের কপাল থেকে রক্ত পড়ছে। ড্রাইভার বিচলিত হয়ে সাগরকে বলল, স্যার, আপনার এই অবস্থা কি করে হলো? গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে চাচা, আর আমি কথা বলতে পারছি না, তাই আমাকে আর প্রশ্ন করুন। স্যার, আপনার এক্ষুনি হাসপাতালে যাওয়া প্রয়োজন। তার দরকার নেই চাচা, আমি ঠিক আছি। স্যার, আমি আপনার বাড়ির নুন খেয়েছি। আমি এখন আপনার এই অবস্থায় যদি আমি চুপ করে বসে থাকি তাহলে সেটা অন্যায় হবে। স্যার প্লিজ, আপনি হাসপাতালে চলুন। সাগর আর ড্রাইভারকে না করতে পারল না। হাসপাতালে ডাক্তার সাগরকে চেক আপ করালে সব নর্মালি দেখা যায়, কিন্তু শুধু সাগরের বাম কপালে একটু আঘাতটা বেশি পায়। ডাক্তার সাগরকে ব্যান্ডেজ করে দেয়। এদিকে নদী মাটিতে বসে কাঁদছে। রহিমা বেগম রেগে আগুন। উর্মি ও স্নেহ একপাশে দাঁড়িয়ে আছে, তারা রেগে আছে। রহিমা বেগম নদীর কাছে এসে নদীর চুলের মুঠি ধরে টেনে তুলে বললেন, হারামজাদি, তোর জন্য আমার ছেলে গতকাল আত্মহত্যা করতে চেয়েছিল। ওই ফকিনীর বাচ্চা, তোর মধ্যে আমার ছেলে কি এমন পেল যে তুই ভুলিয়ে বাড়িয়ে আমার ছেলেকে ফাঁসাতে চাস? নদী কাঁদতে কাঁদতে রহিমা বেগমকে বলল, বড় ম্যাডাম, আমার কোনো দোষ ছিল না। স্যার ইচ্ছে করি কাল আত্মহত্যা করতে চেয়েছিল, আমার কোনো দোষ নেই বড় ম্যাডাম। রহিমা বেগম রেগে দাঁতে দাঁত চেপে নদীকে বলল, তোর কোনো দোষ নেই তাই না? কথাটা বলেই রহিমা বেগম ঠাস করে নদীর গালে থাপ্পড় বসিয়ে দিল। প্রচুর জোরে থাপ্পড়টা দেওয়ার ফলে নদী মাটিতে ছিটকে পড়ল।
নদী মাটিতে বসে অঝরে কাঁদতে লাগলো। উর্মি নদীর কাছে এসে দাঁড়িয়ে বলল, তোর জন্য সাগর ভাই আমার দিকে ফিরিয়েও তাকাই না। কি আছে তোর মধ্যে? না আছে তোর কোনো রূপ, আর না আছে তোর কোনো গুণ, আর না আছে কোনো টাকা। এক কথায় তুই একটা ভিখারির বাচ্চা। তোর জন্য সাগর ভাই আমাকে অবহেলা করে, শুধুমাত্র তোর জন্য। উর্মি কথাগুলো বলে নদীর ডান হাতে নিজের পাশ হয়ে হাই হিল দিয়ে চেপে ধরে। নদী ব্যথায় চিৎকার করতে থাকে। নদী হাত থেকে ইতিমধ্যে রক্ত ঝরছে। নদী কাঁদতে কাঁদতে উর্মিকে বলল, ম্যাডাম, আমার হাতে ব্যথা লাগছে, আমার হাত ব্যথা জ্বলে যাচ্ছে ম্যাডাম, দয়া করে আমার হাত থেকে আপনার পাটা সরান। কিন্তু নদীর কথায় উর্মি পা সরাচ্ছে না। স্নেহার রক্ত দেখলে ভয় করে, তাই স্নেহা উর্মিকে টান দিয়ে সরালো। নদী হাত ছাড়া পেয়েই নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো রক্ত পড়ছে। উর্মি রেগে স্নেহাকে বলল, স্নেহা, এটা তুই কি করলি? আমাকে টেনে আনলি কেন? স্নেহা ফিসফিসিয়ে উর্মিকে বলল, আরে এত অত্যাচার করো না উর্মি আপু, পরে এই মেয়ে কষ্ট সহ্য করতে না পেরে মরে যাবে। মরে গেলে যা, তাতে তোর কি? আমার কিছু না, তবে পরে পুলিশ কেস হবে, ফাঁসিতে ঝুলতে হবে পরে আমাদের। ব্যাপারটাকে তুমি বুঝতে পারছো? উর্মি স্নেহার কথা শুনে শান্ত হলো, কিন্তু রহিমা বেগমের যেন রাগ কমছেই না। রহিমা বেগম নদীকে টেনে তুলে রেগে বলল, তোর আর এই বাড়িতে জায়গা নেই। তোর জন্য আজ আমার ছেলেটার এই অবস্থা। না জানি আমার ছেলেটা আজ কি করে বসে। তুই এই বাড়ি থেকে বের হ, হারামজাদি। নদীর মুখে কোনো কথা নেই, কারণ নদী ব্যথায় রীতিমতো কাঁদছে। রহিমা বেগম নদীর হাত ধরে টেনে সোজা বাড়ির বাহিরে ধাক্কা দিয়ে ফেলে দরজা লাগিয়ে দেয়। ধাক্কার ফলে নদী মাটিতে ছিটকে পড়ে। নদী মাটিতে বসে কাঁদতে থাকে। নদী কাঁদতে কাঁদতে মনে মনে বলল, আমি নিজেও কিছু বুঝতে পারছি না কোনটা আমার জন্য ঠিক আর কোনটা আমার জন্য ভুল। আজ থেকে এই বাড়ির দরজাও আমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। আমি জানি না আমি এখন কোথায় যাব, কিন্তু স্যার কোথায় গেলেন? আমার কেন জানি না স্যারের জন্য খুব চিন্তা হচ্ছে। স্যার কি ঠিক আছে তো? নদী ভাবছে আর কাঁদছে। রাত 10টায় সাগর বাড়ি ফেরে। রহিমা বেগম সাগরকে এই অবস্থায় দেখে ঘাবড়ে যায়, কারণ সাগরের মাথায় ব্যান্ডেজ। রহিমা বেগম দৌড়ে এসে সাগরের কপালে হাত দিয়ে বললেন, বাবা, তোর এই অবস্থা কি করে হলো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। সাগর আশেপাশে উর্মি ও স্নেহাকে দেখতে পেল। পাশ ফিরে সাগর বাড়ির অন্যান্য কাজের লোকদের দেখতে পেল, কিন্তু কোথাও নদীকে সাগর দেখতে পেল না। সাগরের বুকে কেমন যেন ভয় হতে লাগলো। সাগর রহিমা বেগমকে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, মা, নদী কোথায়? রহিমা বেগম বেশ রেগে সাগরকে বলল, তুই আর ওই হারামজাদির নাম মুখে আনবি না সাগর। ওই মেয়ের জন্য আজ তোর এই অবস্থা। ওই মেয়েকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কথাটা শুনে সাগর যেন আকাশ থেকে পড়ল। সাগরের মনে নদীকে হারানোর ভয়টা যেন আরো দ্বিগুণ হতে লাগলো। সাগরের সবকিছু কেমন যেন ওলট পালট মনে হতে লাগলো। সাগর 1 পা 2 পা পিছিয়ে রহিমা বেগমকে চিৎকার করে বলল, না মা, তুমি এটা কিছুতেই করতে পারো না। আরে তুমি জানো না মা, আমি নদীকে ছাড়া বাঁচবো না, তাহলে কেন ওকে বাড়ি থেকে বের করলে? সাগরের এমন চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। তার সাথে রহিমা বেগম, স্নেহা, উর্মিও ভয় পেয়ে গেল। সাগর আর এক মুহূর্তেও না দাঁড়িয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। রহিমা বেগম অনেকবার সাগরকে ডাকলেও সাগর না শুনে নদীকে খুঁজতে বেরিয়ে পড়ে। সাগর গাড়িতে উঠে নদীকে খুঁজতে লাগলো, কিন্তু রাতে নদীকে কোথায় খুঁজবে তা সাগরের অজানা। সাগর নদীকে পুরো এলাকায় রাস্তাঘাটে আনাচে কানাচে পাগলের মতো খুঁজতে লাগলো, কিন্তু নদীকে সাগর কোথাও পেল না। একসময় ক্লান্ত হয়ে সাগর রাস্তার একপাশে গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হয়ে রাস্তায় মাটিতে বসে গাড়ির সাথে হেলান দিয়ে কপালে হাত দিয়ে চোখে জল ফেলতে থাকে। সাগর নিজে নিজেই আপন মনে বলতে লাগলো, নদী, আমাকে ছেড়ে তুই কোথায় চলে গেলি? প্লিজ নদী, তুই আমার কাছে ফিরে আয়। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচবো? সাগর কথাগুলো বলেই সাগরের চোখ বেয়ে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল।
কিন্তু হঠাৎই সাগরের মনে হলো যে সাগর বাড়ির আশেপাশে ভালো করে খুঁজে দেখেনি। তাই সাগর দেরি না করে গাড়িতে উঠে আবারও নিজের বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর বাড়িতে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমেই সাগর বাড়ির আশেপাশে নদীকে খুঁজতে থাকে। যেহেতু সাগরের বাড়ির আশেপাশে ফুলের বাগান, গাছগাছালি আর চারিপাশটা বেশ বড়, তাই রাতের আধারে নদীকে কিভাবে খুঁজবে সাগর ভাবতে লাগলো। এক সময় মোবাইলের টর্চ অন করে সাগর নদীকে চারিপাশে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে এক সময় সাগর থেমে যায়। সাগরের মুখে হাসি ফুটে উঠল, কারণ সাগর দেখতে পেল নদী মাটিতে বসে গাছের সাথে হেলান দিয়ে মাথা নুয়ে গুটিসুটি হয়ে বসে আছে। সাগর ধীরে ধীরে নদীর কাছে এসে নদীর মাথায় হাত রাখতেই নদী ভয়ে চিৎকার করে উপরে তাকাতে চাইলেও পারল না, কারণ সাগরের মোবাইলের টর্চ আলো নদীর চোখে পড়ে। সাগর সেটা বুঝতে পেরে মোবাইলের টর্চটা অফ করে দেয়। সাগর নদীর পাশে মাটিতে বসে হঠাৎই নদীকে জড়িয়ে ধরে। নদী প্রথমে ভয় পেয়ে গেলেও পরে নদী বুঝতে পারে এটা সাগর। নদী সাগরের বুকে মুখ দিয়েই কান্না করতে থাকে। সাগর নদীকে জড়িয়ে ধরেই বলল, তোকে আমি পুরো এলাকা খুঁজে হয়রান হয়ে গেলাম নদী, আর তুই কিনা আমার বাড়ির পাশে বসে লুকিয়ে কান্না করছিলি। জানিস যদি তোকে খুঁজে না পেতাম তাহলে আমি মরে যেতাম। সাগরের এমন কথায় নদী কান্না থামিয়ে দেয়। নদী সাগরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলতে লাগলো, আমি মরে গেলে আপনার কি? আমি তো সামান্য আপনার বাড়ির কাজের মেয়ে। কাজের মেয়ের জন্য বুঝি এত দরদ রাখতে হয়? নদীর কথায় সাগর রেগে গেল। রাতের আধারে সবকিছু অন্ধকার লাগলো। চাঁদের আলোতে নদীর মুখটা আবছা হলেও সাগর দেখতে পাচ্ছে। সাগর নদীর কথায় রেগে নদীর গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। নদীর গালে হাত দিয়ে সাগরের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, স্যার, আপনি আমাকে মারলেন, আপনি খুব পচা। সাগর নদীর গাল থেকে হাত ছাড়িয়ে নদীর দুই গালে নিজের হাত রেখে নদীকে বলল, বাড়ি চল নদী, এখানে আর কতক্ষণ বসে থাকবি তুই? সাগরের কথা শুনে নদী নিজের গাল থেকে সাগরের হাত ছাড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে বড় ম্যাডাম বাড়ি থেকে বের করে দিয়েছে স্যার। আমার ওই বাড়িতে আর জায়গা নেই। আর আমি তো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছি, আপনাকে ঠকিয়েছি আমি। তাহলে কেন আমাকে আবার বাড়ি ফিরিয়ে নিতে চান আপনি? সাগর মুচকি হেসে মাথা নিচু করে শান্ত গলায় নদীকে বলল, তুই আমাকে ঠকাতে পারিস, তুই আমাকে ভালো না বাসতেও পারিস, তুই আমার সাথে ছলনা করতে পারিস নদী, কিন্তু আমি তা পারবো না রে। খুব ভালোবেসে ফেলেছি তোকে। আপনাকে আমি ঠকালাম, তারপরেও আপনি আমাকে ভালোবাসেন স্যার? হ্যাঁ, তোকে ভালোবাসি। আচ্ছা স্যার, ভালোবাসা কাকে বলে? আমি ভালোবাসার মানে ঠিক তেমন বুঝি না। মূর্খ মানুষ আমি, এত কিছু কি করে বুঝবো বলুন? নদীর কথায় সাগর হাসতে লাগলো। হাসতে হাসতে সাগর বলল, কখনো কারো প্রেমে পড়েছিস নদী? স্যার, আমি প্রেম ভালোবাসা তেমন বুঝি না। বুঝলে কি আপনাকে আমি জিজ্ঞেস করতাম? ভালোবাসাটা হলো একজন বিশেষ মানুষের জন্য নিজের মনের ভিতর লুকানো এক অজানা অনুভূতি। প্রেম থেকেই ধীরে ধীরে ভালোবাসার জন্ম হয়। আর একবার যদি সেই মানুষটার প্রতি তোর গভীর মায়া জন্মায়, তাহলে তুই বুঝে নিস তুই ভালোবাসার রোগে আক্রান্ত হয়েছিস। ভালোবাসার মানুষের জন্য তুই পৃথিবীর সেরা বেহায়াপনাটাও করতে পারবি। তখন তুই নিজের মধ্যে থাকবি না, সারাদিন তার কথাই তোর বারবার মনে হতে থাকবে। সে কাছে থাকুক বা দূরে থাকুক, তুই শুধু তার কথাই ভাববি। সাগরের কথা শুনে শুধু নদী কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর নদী শান্ত গলায় সাগরকে বলল, স্যার, আমি তো সারাদিন আপনার কথা মনে করি। আপনার কথা মনে হলেই আমার বুকের ধুকপুকানিটা দ্বিগুণ হারে বাড়তে থাকে। তাহলে এর নাম কি স্যার? নদীর এমন কথা শুনে সাগর অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে রইল। নদী কিছু বুঝতে পারল না সাগর কেন তার দিকে এইভাবে তাকিয়ে আছে। সাগর হঠাৎই আবারও হাসতে লাগলো। এই হাসির কষ্টের না সুখের, সেটা নদী বুঝতে পারল না। আর সাগর কেনই বা নদীর কথায় হাসতে, তাও নদী বুঝতে পারল না। নদী সাগরকে অসহায় স্বরে বলে উঠল, স্যার, আপনি এভাবে হাসছেন কেন? আমি কি কিছু ভুল বলে ফেলেছি? আমার মনে যা হয় আমি তো তাই আপনাকে বললাম। সাগর মুচকি হেসে নদীর দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল,
নদী, তুই কি জানিস তুই কাউকে মারাত্মকভাবে ভালোবাসিস? সাগরের কথা শুনে নদী অবাক হয়ে বলল, স্যার, আমি তো আপনাকে ভালোবাসতে পারলাম না, তাহলে আমি আবার কাকে মারাত্মকভাবে ভালোবাসলাম? নদীর কথা শুনে সাগর হাসতে লাগলো। সাগর হঠাৎ এমনভাবে কেন হাসছে তা নদী বুঝতে পারলো না। এক সময় নদী দেখলো সাগরের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। নদী সাগরের চোখে জল দেখে সাগরকে জিজ্ঞেস করলো। স্যার, আপনি কাঁদছেন কেন? সাগর নিজের চোখে হাত দিয়ে দেখলো সত্যি সাগরের চোখে জল। তাই সাগর তাড়াতাড়ি নিজের চোখের জল মুছে বলল, কই কাচ্ছি? আমি কাচ্ছি না তো নদী। তুই মনে হয় রাতের অন্ধকারে একটু বেশি দেখতে পাচ্ছিস। না মানে আসলে স্যার, চাঁদের আলোয় আপনার চোখটা চিকচিক করছিল, তাই মনে হলো আপনি কাঁদছেন। আমি আবার কার জন্য কাঁদবো নদী? না মানে এমনি বললাম স্যার। আচ্ছা চল বাসায় চল। এই বাগানের চারপাশে কত মশা দেখেছিস? আমার হাত পা কামড়ে লাল করে ফেলেছে। আর কথা না বাড়িয়ে চল। কিন্তু স্যার, বড় ম্যাডাম। মা কিছু বলবে না, তুই চল আমার সাথে। সাগর বসা থেকে উঠে নদীর হাত ধরে টেনে তুললো। সাগর নদীর হাত ধরে বাড়িতে ঢুকায় তার আগে নদী থেমে যায়। সাগর পিছে ফিরে নদীকে বলল, কি হলো নদী, তুই আবার দাঁড়িয়ে পড়লি যে? স্যার, আমাকে তুই কিছু বলবি নদী? হঠাৎই নদী সাগরকে অবাক করে দিয়ে সাগরকে জড়িয়ে ধরলো। সাগর নদীর কাণ্ডে অবাক হয়ে থমকে গেল। সাগরও নদীকে জড়িয়ে ধরে নদীকে শান্ত গলায় বলল, কি হয়েছে তোর নদী? হঠাৎ আমাকে তুই এভাবে জড়িয়ে ধরলি কেন? নদী সাগরকে জড়িয়ে ধরেই বলল, আমাকে আপনি ক্ষমা করে দিবেন স্যার। আমি জানি না আমি এটা কেন করলাম, কিন্তু আমার মন চাইলো। আমি আপনাকে ভালোবাসি না, তবু আমি আপনাকে কেন জড়িয়ে ধরে আছি তা আমি জানি না। আমাকে আপনি ক্ষমা করে দিন স্যার। নদী, তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ স্যার, আমি পাগল হয়ে গেছি। আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি কি করছি নিজেও জানি না। কাজের মেয়ে হয়ে বাড়ির মালিককে এভাবে জড়িয়ে ধরে আছি। আমি জানি এটা অন্যায়। আমি জানি আপনি আমাকে ভালোবাসলেও আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু তবুও আমার এই পাগল মন বলল আপনাকে একটু জড়িয়ে ধরতে। আমার মস্তিষ্ক অন্য কিছু বললেও আমার মনের জন অন্য কিছু বলছে। আমি তো এটাই জানি না আমি এখন এটা কি করছি। সাগর নদীর এমন অদ্ভুত কথার মানে বুঝে একটা মুচকি হাসি দিল। সাগর নদীকে মুখে না বললেও মনে মনে বলল, আমি জানি তুই আমাকে ভালোবাসিস নদী, তাহলে কেন এভাবে মিথ্যে বলেছিস? আমার তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি ভালোবেসে ঠকে গেছি, কিন্তু তোর এই কাণ্ড যে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে তুই আমাকে ভালোবাসিস। সাগর নদীকে শান্ত গলায় বলল, নদী, বাসায় যেতে হবে। আমাকে ছাড়বি না? এই অন্ধকারে আর কতক্ষণ আমাকে এভাবে জড়িয়ে ধরে থাকবি? সাগর নদীর কোনো সারা শব্দ পেল না। নদী সাগরকে এখনো জড়িয়ে ধরে আছে, কিন্তু সাগর অনুভব করতে পারল সাগরের বুকে কোনো শীতল পানির ছোঁয়া লেগেছে। সাগর নদীকে নিজে থেকে ছাড়িয়ে দেখলো নদী কাঁদছে। সাগর বিচলিত স্বরে নদীকে বলল, কি হলো নদী, তুই এভাবে কাঁদছিস কেন? আমি পাগল হয়ে গেছি স্যার, তাই কেন জানি না চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নদীর কথা শুনে সাগর হাসতে লাগলো। সাগর এভাবে হাসতে দেখে নদী বুঝতে পারলো না। নদী শুধু বোকার মতো সাগরের দিকে তাকিয়ে রইল। নদীর কিছুটা রাগ হচ্ছে। রেগে গিয়ে নদী সাগরকে জিজ্ঞেস করলো, স্যার, আপনি হাসছেন কেন? সাগর হাসি থামানোর চেষ্টা করে নদীকে বলল, কই, হাসছি না তো। এই তো আপনি হাসছেন। আরে নদী, আমি হাসছি না, এবার বাসায় চল। সাগর নদীর হাত ধরে বাসার যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। বাড়ির ভিতরে ঢুকেই সাগর দেখতে পেল রহিমা বেগম। উর্মি এখনো ঘুমায়নি। তাদের দুজনে মন খারাপ। স্নেহাকে সাগর কোথাও দেখতে পেল না। স্নেহা হয়তো নিজে নিজেই ঘুমাচ্ছে। সাগর কোনো কথা না বলে নদীকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে নিলে রহিমা বেগম গম্ভীর স্বরে বলে উঠলেন, দাঁড়া সাগর। সাগর নদীকে নিয়ে ঢুকতে নিয়েই ঢুকলো না। রহিমা বেগম সাগরের সামনে এগিয়ে এসে দাঁড়িয়ে বলল, তুই ঢুকতে পারবি বাবা, কিন্তু এই মেয়ের এই বাড়িতে জায়গা নেই। সাগর রহিমা বেগমকে শান্ত গলায় বলল, কিন্তু কেন মা? আমি যদি বাড়ির ভিতরে ঢুকতে পারি তাহলে নদী কেন ঢুকতে পারবে না? রহিমা বেগম এবার বেশ রাগী গলায় সাগরকে বলল,
ঢুকতে পারবে না মানে? ঢুকতে পারবে না? তুই ঘরের ভিতর আয় বাবা, এই হারামজাদের হাত ছেড়ে দে। আমি মরে গেলেও নদীর হাত ছাড়তে পারবো না মা। সাগর, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। তখন উর্মি সোফার বসা থেকে উঠে এসে সাগরের সামনে এসে নদীর দিকে একবার তাকিয়ে সাগরের দিকে তাকিয়ে বলল, কি আছে এই মেয়ের মধ্যে যার কারণে তুমি আমায় চোখে দেখতে পাও না? সাগর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে উর্মিকে বলল। তোমার সব থাকলেও তুমি কখনো নদী হতে পারবে না। উর্মি রেগে চিৎকার করে সাগরকে বলল, সাগর, তুমি কিন্তু এই এক কাজের মেয়ের সাথে আবারও তুলনা করে আমাকে অপমান করছো। তোমায় আমি অপমান করলে করলাম, আই ডোন্ট কেয়ার। সাগর কারোর কোনো কথা না শুনে সোজা বাড়ির ভিতরে প্রবেশ করে নদীকে সোজা সাগরের রুমে নিয়ে যেতে নিলে রহিমা বেগম সাগরকে বলল, সাগর, আমি বারণ করা সত্ত্বেও তুই এই মেয়েকে বাড়িতে ভিতর প্রবেশ করিয়েছিস, আবার ওকে নিয়ে উপরে কোথায় যাচ্ছিস? সাগর পেছনে ফিরে রহিমা বেগমকে বলল, মা, আজ থেকে নদী আমার ঘরে থাকবে। তুমি উর্মির জন্য অন্য একটা রুম চুজ করে নাও। সাগরের এই কথা শুনে নদী সাগরের হাত নিজের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, স্যার, আপনি সব কি বলছেন? আমি কেন আপনার ঘরে থাকতে যাব? সাগর একটা মুচকি হাসি দিয়ে নদীর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আজকে থেকে তুই আমার ঘরেই ঘুমাবি সুইট হার্ট। না স্যার, এটা হতে পারে না। এটাই হতে পারে। সাগর কথাটা বলে নদীর হাত ধরে টানতে টানতে সিঁড়ির উপরে নিয়ে যেতে লাগলো। সাগর নিজের ঘরে নদীকে নিয়ে দরজা লাগিয়ে দেয়। রহিমা বেগম ও উর্মি মাথা যেন ঘুরতে লাগলো। সাগর যে এমনটা করবে ওদের ধারণা ছিল না। এদিকে সাগর এমন ভাবে ঠাস করে দরজা লাগিয়ে দেওয়াতে নদী ভয়ে হাত পা কাঁপাকাঁপি করছে। নদী মনে মনে বলতে লাগলো, দূর, কি যে করলাম, কেন যে স্যারকে ওই সময় জড়িয়ে ধরতে গেলাম। এবার বোঝো ঠেলা, আমার অবস্থাই এখন খারাপ হয়ে যাচ্ছে। স্যার এখন আমার জন্য বেশি পাগলামি করছে। সাগর দরজা লাগিয়ে নদীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। নদীও হাসির ভান করে হাসি দিল। কি ম্যাডাম, আপনার ভয় লাগছে আমাকে দেখে? সাগরের মুখে আপনি আবার ম্যাডাম ডাক শুনে নদীর চোখ বড় বড় হয়ে গেল। নদী হয়তো ভাবেনি সাগর তাকে আপনি করে বলবে। নদী কষ্ট করে মুচকি হেসে সাগরকে বলল, স্যার, আমি নদী, আপনি কি ভুলে গেছেন? সাগর নদীর দিকে এগোতে এগোতে বলতে লাগলো, তোকে আমি কি করে ভুলে যাই নদী? আমি যে তোকে ভুলতে পারি না। নদী পেছোতে পেছোতে সাগরকে বলল, ও ভালো স্যার। কিসের ভালো? না 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 স্যার, কিছু না। আমাকে দেখে কি তোর ভয় লাগছে? স্যার, সত্যি কথা বলবো? হ্যাঁ বল। আমার আপনাকে এখন খুব ভয় লাগছে। তাই বুঝি? খুব ভয় লাগছে? সাগর নদীর একদম কাছে চলে এসেছে। নদীর পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সাগর নদীর দুই পাশে দুই হাত নদীর একদম কাছে দাঁড়িয়ে আছে। নদী ভয়ে চোখ বন্ধ করে আছে। নদীর চোখ বন্ধ করে সাগরকে বলল, স্যার, আমি আমার ঘরে যাব, আমাকে আমার ঘরে যেতে দিন। তা কোনোভাবেই সম্ভব নয়। এখন থেকে তুই আমার ঘরেই থাকবি। সাগরের এমন কথা শুনে নদী চোখ খুলে সাগরের দিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে বলল, স্যার, এটা অন্যায়, এটা হতে পারে না। তোকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুই তা হতে দিলি না, তাই আমি নিরুপায় নদী। নদীর রাগী গলায় সাগরকে বলল, আমি আপনার ঘরে থাকবো না স্যার, কিছুতেই না, আমাকে যেতে দিন। নদী সাগরকে কথাটা বলে যেতে নিলেই সাগর নদীর দেওয়ালের সাথে দুই হাত চেপে ধরে। নদীর হাতের ব্যথা পেয়ে চোখ বন্ধ করে আহ বলে চিৎকার করে ওঠে। সাগর রেগে দাঁতের দাঁত চেপে নদীকে বলল, যাওয়ার চেষ্টা ভুলেও করবি না নদী। আমার কাছ থেকে তোকে আমি কোথাও যেতে দিব না। স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি তো পাগলই হয়েছি। কেন, এটা কি নতুন করে বোঝাতে হবে? স্যার, আমার পায়ে ব্যথা করছে, আমি কি একটু বসতে পারি? নদীর কথা শুনে সাগরের রাগ কমে গেল। সাগর নদীর কথা শুনে নদীর হাত ধরে টেনে নদীকে বিছনায় বসালো। নদী গাল ফুলিয়ে বসে আছে। সাগর মুচকি হেসে নদীকে বলল, সারাদিন কিছুই খেলি না, কিছু খাবি? না, আমি কিছু খাবো না স্যার। পানিও খাবি না? নদীর গলায়
পানির পিপাসা শুকিয়ে যাচ্ছে। নদীর অসহায় দৃষ্টিতে তাকিয়ে সাগরকে বলল, স্যার আমার সত্যি খুব পানির পিপাসা পেয়েছে। তাই বুঝি? হ্যাঁ স্যার, খুব পানির পিপাসা পেয়েছে স্যার। আমি পানি। নদীকে কিছু বলতে না দিয়ে হঠাৎই সাগর নদীর 2 হাত বিছানায় চেপে ধরে নদীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে যে নদী পাথর হয়ে যায়। নদীর চোখ বন্ধ করে সাগরকে ছাড়াতে চায়, কিন্তু ছাড়াতে পারে না। যখন সাগর নদীর ঠোঁট ছাড়ে তখন নদী ধাক্কা দিয়ে সাগরকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলল, অসভ্য ছেলে, এই তোর পানি দেওয়ার নমুনা? সাগর উঠে দাঁড়িয়ে মুচকি হেসে নদীকে বলল, এখন কি পানির পিপাসা আছে নদী? স্যার আপনি কিন্তু। একটু আগেই তো তুই করে বলে অসভ্য বললি, এখন আবার স্যার? আপনি একটা অসভ্য ছেলে। সাগর মুচকি হেসে ঘরের দরজা খুলে চলে গেল। আর নদী নিজের ওড়না দিয়ে ঠোঁট ভালো করে মুছতে লাগলো, কিন্তু তাও কেমন যেন একটা অস্বস্তি লাগছে নদীর কাছে। সাগর কিচেনে নদীর জন্য খাবার আনতে গেলে রহিমা বেগম সেটা দেখতে পেয়ে যায়, কারণ রহিমা বেগম না ঘুমিয়ে সোফায় বসেছিলেন। রহিমা বেগম রাগী গলায় সাগরকে বলল, তুই নদীর জন্য কোনো খাবারই তো নিয়ে যেতে পারবি না সাগর। মা, তুমি সবসময় নদীর সাথে এমন করো কেন, বলতে পারো? ওই হারামজাদিকে আমি সহ্য করতে পারি না, তাই এমন করি। আর সাগর, তোকে একটা কথা বলতে চাই। কি কথা মা? কাল তোর বাবা বিদেশ থেকে দেশে ফিরছে। ও ভালো। সাগর, তোর বাবা দেশে ফিরছে, তুই খুশি হসনি? খুশি হয়েছি কিনা জানি না। সাগর নদীর জন্য খাবার হাতে নিয়ে চলে যেতে নিলে রহিমা বেগম আবারও সাগরকে বলল, সাগর, আমি কিন্তু তোকে বারণ করেছি। সাগর পিছে ফিরে রহিমা বেগমকে বলল, আমি কারো বারণ শুনতে বাধ্য নই মা, আমি আমার মতো চলতেই পছন্দ করি, আমাকে আমার কাজে বাধা দিও না। সাগর নিজের ঘরে গিয়ে দেখে নদী চুপচাপ বসে আছে। এটা দেখে সাগর একটা মুচকি হাসলো। নদী সাগরের দিকে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে। সাগর নদীর পাশে বসে খাবারটা টেবিলে রেখে নদীর 2 গালে হাত নিজের দিক দিয়ে করে মুখ ফিরিয়ে শান্ত চাহনিতে নদীর দিকে তাকায়। সাগর শান্ত গলায় নদীকে বলল, খিরে নদী, এখনো নিচের দিকে তাকিয়ে থাকবি? একবার তো আমার দিকে তাকা। আমার দিকে তাকালে কি তোর চোখ চলে যাবে? নদী সাগরের চোখে চোখ রাখতে ভয় পাচ্ছে, কিন্তু তবুও সাগরের কথা শুনে সাগরের চোখে চোখ রাখলো। সাগর নদীর কপালে একটা চুমো দিল। নদী একটু কেঁপে উঠল, তাই নদী সাগরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সাগর নদীর এমন আচরণে আবারও একটা মুচকি হেসে পাশের টেবিল থেকে খাবার নিয়ে নিজের হাতে ভাত মেখে নদীর মুখের কাছে নিল। এটা দেখে নদী সাগরের হাত থেকে খাবার খেতে লাগলো। নদী আর আগের মতো সাগরের সাথে তেমন জোরাজুরি করছে না। নদী সাগরের হাতে খাবার খাচ্ছে আর সাগরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। খাবার শেষে সাগর নিজের হাতে নদীর ঠোঁট মুছিয়ে নিজের হাত ধুইয়ে নদীর পাশে বসে পড়ল। তখনই নদী সাগরের দিকে তাকিয়ে বলল, স্যার আমি আমার রুমে যাব, আমার এখানে ভালো লাগছে না, আমাকে আপনি যেতে দিন। তা তো হবে না ম্যাডাম, আপনি এবার থেকে আমার রুমেই থাকবেন। স্যার এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা নদী, আমাকে একটা কথা বলতো। কি কথা? তোকে আমি খাওয়ানোর পরে দেখছি তোর তেজ আগের থেকে বেড়ে গেছে। এখন মনে হচ্ছে তোকে না খাওয়ালেই পারতাম। জানিস তোর জন্য মায়ের কাছে কত জবাবদিহি আমাকে দিতে হয়েছে। তো আমার জন্য খাবার আনলেন কেন স্যার? আমি কি বলেছি আপনাকে আমার জন্য খাবার আনতে? আপনি তো আমার জন্য খাবার আনলেন। হয়েছে হয়েছে, আর মন খারাপ করতে হবে না। সাগর নদীর হাতটা নিজের হাতের সাথে আবদ্ধ করে নিলে নদী ব্যথায় আহ করে উঠল। সাগর বুঝতে পারল না নদী এমন কেন করলো। হঠাৎ সাগরের চোখ পড়ে নদীর হাতের তালুতে। হাতটা একটা কাপড়ের টুকরো দিয়ে মোড়ানো। সাগর চিন্তিত স্বরে নদীকে বলে উঠল, নদী, তোর হাতে এভাবে কাপড় বেঁধে রেখেছিস কেন? সাগরের কথায় নদী তাড়াতাড়ি নিজের হাতটা লুকিয়ে নিল। সাগরের এবার বেশ সন্দেহ হলো। কি হলো নদী, বলছিস না কেন?
না মানে স্যার এমনি, আসলে হাতটা অল্প কেটে গিয়েছিল, তাই ওড়না দিয়ে হাতটা বাঁধতে হয়েছে। কই দেখি তো। সাগর নদীর হাত দেখতে চাইলে নদী বারণ করে, কিন্তু সাগর নদীর কোনো কথা না শুনে নদীর হাত ধরে হাতের কাপড়টা এক টান দিয়ে খুলে ফেলে। নদীর হাতের ব্যথায় চিৎকার করে ওঠে। সাগর নদীর হাতের অবস্থা দেখে স্তব্ধ হয়ে যায়। হাতটা খুব ফুলে আছে, সাথে রক্ত পড়ছে, কেমন একটা কাটা জায়গা শুকিয়ে আছে। নদী এখনো চোখ বন্ধ করে আছে। নদীর চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। নদীর কষ্টে সাগরের বুকটাও কষ্টে ফেটে যাচ্ছে। হঠাৎই সাগরের তখনের কথা মনে পড়ল। এই জন্য নদী ব্যথায় চিৎকার করেছিল, অথচ সাগর নদীর হাতের দিকে তখন খেয়ালই করেনি। ভাবতেই সাগরের মনে কেমন যেন অপরাধ বোধ কাজ করছে। সাগর তাড়াতাড়ি ড্রয়ার থেকে স্যাভলন মলম বের করে নদীর কাটা হাতের জায়গায় স্যাভলন লাগাতে থাকে। নদী স্যাভলনের জ্বালা সহ্য করতে না পেরে সাগরকে কাঁদতে কাঁদতে বলল, স্যার আমার হাতটা ভীষণ জ্বলছে, দয়া করে আমার হাতটা ছেড়ে দিন। নদী, তোর হাতটা এভাবে বাজেভাবে কাটলো কি করে? দেখে তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে তোর হাতে আঘাত করেছে। স্যার আপনি সব কি বলছেন? আসলে রান্না করতে গিয়ে হাতটা পুড়ে ফেলেছি। নদী, তোর কি আমাকে দেখে বোকা বলে মনে হয়? স্যার আমি তো বলিনি। তুই যাই বলিস না কেন, আমি কিছুতেই এটা বিশ্বাস করতে পারবো না তোর হাতটা পুড়ে এমন হয়েছে। আমাকে সত্যি করে বল, তোর হাতের অবস্থা এমন হলো কি করে? সাগরের প্রশ্নের উত্তর কি দিবে নদী ভেবে পাচ্ছে না। নদী মনে মনে বলতে লাগলো, আমি এখন স্যারকে কি করে বলবো যে আমার হাতের এই হাল উর্মি ম্যাডাম করেছে? যদি একবার স্যার জানে যে উর্মি ম্যাডাম আমার সাথে এমন করেছে, তাহলে তো স্যার উর্মি ম্যাডামকে অনেক শাস্তি দেবেন, পরে বাড়িতে প্রচুর অশান্তি হবে। না না না, এ আমি কিছুতেই হতে দেব না। কি হলো নদী, চুপ করে আছিস কেন? বল আমায়, তোর হাতের এমন দশা কি করেছে? স্যার আপনি বিশ্বাস করুন, আমার হাতটা রান্না করতে গিয়ে পুড়ে গেছে। সাগর বুঝতে পারলো নদীকে হাজারবার বললেও নদী সত্যি কথাটা বলবে না। তাই সাগর নদীকে আর কিছু জিজ্ঞেস করলো না। নদীর হাতে আলতো করে মলম লাগিয়ে দিল। তারপর সাগর নদীকে শান্ত গলায় বলল, শুয়ে পড় নদী, রাত অনেক হয়েছে। গুড নাইট। স্যার মানে কি, আমি কি আপনার সাথে বিছানায় শোবেন নাকি? নদীর কথা শুনে সাগর একটা মুচকি হেসে বলল, পাগলি মেয়ে একটা। তোর আর আমার কি বিয়ে হয়েছে নাকি যে আমরা এক বিছানায় শুবো? তুই বিছানায় শুয়ে পড়, আমি সোফায় শুয়ে পড়ছি। না না স্যার, তা কি করে হয়? আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি আমার রুমে চলে যাচ্ছি। একদম না, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। তাহলে আমি নিচে শুয়ে পড়ি স্যার, আপনি বিছানায় শুয়ে পড়ুন। বলেই নদী বিছানা থেকে নামতে নেয়। সাগর নদীর হাত আলতো করে ধরে বলল, বললাম তো তুই বিছানায় শুবি, বাকিটা তোর না ভাবলেও চলবে। স্যার একটা সত্যি কথা বলবেন? তো তোর কি মনে হয় নদী, আমি সবসময় মিথ্যে কথা বলি? না মানে তা বলিনি স্যার, কথাটা বলি। হ্যাঁ বলে ফেল, এত পারমিশন নিয়ে আর কিছু নেই। স্যার উর্মি ম্যাডামও তো এই রুমে এই বিছানায় থাকতো। কই, তখন তো আপনি এই রুমের সোফায় শুতেন না, উল্টো আমার রুমের মেঝেতে ঘুমাতেন। তাও আমি কত বারণ করতাম, তাও শুনতেন না। তখন আপনি এমন করতেন কেন? কারণটা কি তোর অজানা নদী? ইয়ে মানে তা না স্যার, আমি আসলে জানতে চেয়েছিলাম, তাই আর কি। উর্মি যখন আমারই এই রুমের বিছানায় ঘুমাতো, তখন আমার কাছে তা বিষের মতো মনে হতো। আর তুই এখন আমার রুমের আমারই বিছানায় ঘুমাবি, এখন আমার কাছে তা অমৃতের মতো মিষ্টি অনুভূতি মনের মধ্যে হতে থাকবে। সাগরের এমন কথায় কোনো মানে বুঝতে পারলো না নদী। সাগর তা বুঝতে পেরে একটু হেসে নদীকে বলল, তোর এত কিছু না জানলেও চলবে, শুয়ে পড়। সাগর সোফায় শুয়ে পড়ল। নদীও আর কোনো কথা না বাড়িয়ে সাগরের বিছানায় শুয়ে পড়ল। নদী মনে মনে বলতে লাগলো, জানি না আমার কপালে কি আছে, কিন্তু এইটুকু বুঝতে পারছি খুব বিপদ আসতে চলেছে আমার জীবনে। সকালবেলা সাগর ঘুম থেকে উঠে দেখে নদী রুমে নেই। তাই সাগর নদীকে এদিক ওদিক খুঁজতে থাকে। ঘরের কোথাও নদীকে সাগর খুঁজে পেল না।
সাগর তাই ঘর থেকে বেরিয়ে নিচে তাকিয়ে দেখে নদী ঘর ঝাড়ু দিচ্ছে। নদীকে ঘরে ঝাড়ু দিতে দেখে সাগরের রাগটা যেন বেড়ে যায়। সাগর মনে মনে বলল, এই মেয়েটার হাতের এই অবস্থা, তারপরও আবার বাড়ির কাজ করছে। নদীকে তো আজ আমি... সাগর নিচে নেমে এসে নদীকে কিছু বলতে যাবে তার আগে রহিমা বেগম হাসি মুখে চিৎকার করে বলে উঠলেন, ওগো তুমি এসেছো? সাগর তার মায়ের কথা শুনে দরজার দিকে তাকিয়ে দেখলো সাগরের বাবা সাজ্জাদ চৌধুরী বাড়ির ভিতরে প্রবেশ করছেন। রহিমা বেগম দৌড়ে তার স্বামীকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর তার স্বামীকে দেখে তিনি খুব খুশি। সাজ্জাদ সাহেবও তার স্ত্রীর এমন কাণ্ডে মুচকি হেসে দিলেন। তারপর রহিমা বেগম সাজ্জাদ সাহেবকে ছেড়ে খুশিতে আত্মহারা হয়ে বললেন, ওগো কেমন আছো তুমি? ভালো আছি রহিমা, তুমি কেমন আছো? যেমনটা তুমি রেখে গিয়েছিলে তেমনটাই আছি। এদিকে সাগর ও নদী তাদের প্রেম কাহিনী দেখে রীতিমতো অবাক চোখে তাকিয়ে আছে। হঠাৎ সাগর নদীর দিকে তাকিয়ে খেয়াল করলো নদী খুশিতে চোখ ঝলমল করছে। নদী দৌড়ে সাজ্জাদ সাহেবের কাছে গিয়ে হাসি মুখে বলল, বড় স্যার, আপনি কেমন আছেন? সাজ্জাদ সাহেব নদীকে দেখে ঠিক চিনতে পারল না। তিনি নদীকে শান্ত গলায় বললেন, কে তুমি? বড় স্যার, আমি নদী। আমি কোনো নদীকে চিনি না। রহিমা, এই মেয়ে এখনো এই বাড়িতে পড়ে আছে কেন? সাজ্জাদ সাহেবের কথা শুনে নদীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যেই লোকটা নদীকে নিজে বাবার মতো আদর স্নেহ করতেন, আর সে কিনা নদীকে বলছেন চিনে না। নদীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সাগরও তার বাবার মুখে এমন কথাটা আশা করেনি। তাই সাগর সবার সামনে গিয়েই নদীকে জড়িয়ে ধরে, আর নদী সাগরের বুকে মুখ দিয়ে কাঁদতে থাকে। নদী কাঁদতে কাঁদতে সাগরকে বলল, স্যার দেখছেন, বড় স্যার আমাকে চিনতে পারছে না। আচ্ছা স্যার, আমার সাথে কেন এমন হয়? আমি যাকে বাবার মতো ভালোবাসতাম সেই বড় স্যার আমাকে চিনতে পারছে না। সাজ্জাদ সাহেব বেশ ঝাঁঝালো গলায় চিৎকার করে বললেন, এই মেয়ে, তুমি আমার ছেলেকে এভাবে জড়িয়ে ধরে আছো কেন? ছাড়ো ওকে। নদী সাজ্জাদ সাহেবের চিৎকার শুনে সাগরকে ছেড়ে দিল। সাজ্জাদ সাহেব এবার সাগরকে রাগী গলায় বললেন, সাগর, তুইও বা কেমন? যাকে আমি এই বাড়িতে আশ্রিতা করে রেখেছিলাম তাকে কিনা তুই এইভাবে জড়িয়ে ধরে আসিস? আমি রহিমার কাছে সবটা শুনেছি। তুই এতটা নিচে নামলে কি করে সাগর? সাজ্জাদ সাহেবের কথাগুলোতে সাগরের রাগটা যেন আরো বেড়ে গেল। সাগর রেগে গিয়ে তার বাবাকে বলল, বেশ করেছি, নিচে নেমেছি। নদী এ বাড়ির কোনো আশ্রিত নয়, আর না কোনো কাজের লোক। নদী আমার ভালোবাসা, আমি নদীকে ভালোবাসি। আর বাবা, তোমাকে বলি, তুমি এভাবে গিরগিটির মতো রং পাল্টে ফেললে কি করে? না মানে, আমি নদীর মুখে যা শুনতে পেরেছি তাতে এতটুকু বুঝেছিলাম তুমি ছোটবেলায় নদীকে খুব ভালোবাসতে, নদীকে মেয়ের মতো আদর করতে। তো হঠাৎ তোমার কি হলো বাবা, যে তোমার মধ্যে এতটাই পরিবর্তন চলে এসেছে? সাগরের কথা শুনে সাজ্জাদ সাহেব একটু রাগী গলায় বললেন, হ্যাঁ, এটা ঠিক। আমি এই মেয়েকে রাস্তা থেকে তুলে এনে নিজের মেয়ের থেকেও বেশি আদর করতাম, কিন্তু এটা তো জানতাম না যে এই মেয়ে আমার ছেলের মাথা এভাবে নষ্ট করবে। বাবা, তুমি কিন্তু নদীকে অপমান করছো। সাগর, তার মানে রহিমা ঠিকই বলেছিল, এই মেয়ের জন্যই তুই তোর পরিবারকে গুরুত্ব দিস না। এই মেয়ের আর এই বাড়িতে থাকা হবে না। তাই বুঝি? নদী যদি এই বাড়িতে না থাকে তাহলে তো আমাকেও এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। তাহলে তুই তাই যা সাগর, তোর মতো ছেলে আমার দরকার নেই। নদীর জন্য বাবা ছেলের মধ্যে তর্ক হচ্ছে, যা শুনে নদীর কাছে একটুও ভালো লাগছে না। নদী এতক্ষণে চোখের জল ফেললেও এবার মুখ খুলল। নদীর চোখের পানি মুছে সাজ্জাদ সাহেবকে শান্ত গলায় বললেন, বড় স্যার, আমি আর এই বাড়িতে থাকবো না। আপনাদের মধ্যে আর কোনো অশান্তি হোক তা আমি চাই না। আমি চলে গেলাম, পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। নদীর কথাটা বলে চলে যেতে নিলে সাগর নদীর হাত চেপে ধরে। নদী পেছন ফিরে সাগরের দিকে কান্না জড়িত চোখে তাকায়। এদিকে রহিমা বেগম সাজ্জাদ সাহেবকে ন্যাকা কান্না কেঁদে বলতে লাগলো, ওগো দেখেছো, তোমার ছেলে যে বদলে গেছে। আমি বলেছিলাম না, এই মেয়ের জন্য তোমার ছেলে আমাকে আমার মেয়েকেও অপমান করে। সাজ্জাদ সাহেব গম্ভীর গলায় রহিমা বেগমকে বলল,
তা তো দেখতেই পারছি রহিমা, ছেলে যে পরিমাণ নিচে নেমে গেছে তা তো নিজের চোখেই দেখতে পারছি। নদী কান্না জড়িত কণ্ঠে সাগরকে বলল। স্যার আমাকে যেতে দিন আর আমাকে আটকাবেন না। সাগর নদীকে কোনো কথা না বলে নদীকে কোলে তুলে নিয়ে সোজা বাড়ির বাহিরে চলে গেল। ব্যাপারটা সাজ্জাদ সাহেব আর রহিমা বেগমের মাথায় ঢুকলো না। তারা বুঝলো না নদীকে নিয়ে সাগর কি একেবারেই চলে গেল, নাকি আবারও সাগর নদীকে নিয়ে এই বাড়িতে ফিরে আসবে। এদিকে সাগর নদীকে কোলে করে নিয়ে গাড়ির দরজা খুলে নদীকে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। নদী ব্যাপারটা কিছুই বুঝতে পারলো না। নদী ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল। স্যার আমরা কোথায় যাচ্ছি? সাগরের মুখে কোনো কথা নেই। সাগর খুব স্পিডে গাড়ি ড্রাইভ করছে। সাগরকে দেখে নদী এখন ভয়ই বেশি পাচ্ছে, কারণ সাগর এখন বেশ রেগে আছে। নদী তাও একবার সাহস করে সাগরকে জিজ্ঞেস করলো। স্যার আমরা কোথায় যাচ্ছি? সাগর এবার নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল। তোকে মেরে ফেলতে নিয়ে যাচ্ছি। আজ তোকে আমি মেরে ফেলবো। মরার জন্য তৈরি থাক নদী। সাগরের কথায় নদী এবার সত্যি ভয় পেতে লাগলো। নদী ভয় পাওয়া কণ্ঠে বলে উঠল। স্যার সত্যি আপনি আমাকে মেরে ফেলবেন? কিন্তু আমি যে মরতে চাই না স্যার। মরতে তো তোকে হবেই, আমার কিচ্ছু করার নেই। নদী এবার সত্যি খুব ভয় পেতে লাগলো। সাগর গাড়ি থামালো একটা ফ্ল্যাটের সামনে। সাগর গাড়ি নেমে নদীকে টেনে নামিয়ে কোলে তুলে উপরে নিয়ে যেতে লাগলো। এদিকে নদী ভয় পেয়ে সাগরের শার্ট খামছে ধরে আছে। নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল। স্যার আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি মরতে চাই না, আমাকে মেরে ফেলবেন না। সাগর নদীকে একটা রুমের মধ্যে নিয়ে গেল। তারপর নদীকে কোল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দরজা লক করে চলে যেতে নিলে নদী চিৎকার করে সাগরকে বলল। স্যার দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিচ্ছেন কেন? আপনি কোথায় যাচ্ছেন? সাগর নদীর দিকে একবার তাকিয়ে দরজাটা ঠাস করে বাহির থেকে লক করে চলে গেল। এদিকে নদী ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলো। স্যার আসলে কি করতে চাইছে? স্যার কোথায় গেল? আমার ভীষণ ভয় করছে। বেশ অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু সাগরের আসার নামগন্ধ নেই। নদী সাগরের জন্য অপেক্ষা করতে করতে কখন যে বিছানায় ঘুমিয়ে পড়েছে তা নদী নিজেও জানে না। হঠাৎ নদীর দরজা খোলার শব্দ পেল। নদীর সামনে তাকিয়ে দেখলো সাগর এসেছে। নদী সাগরকে দেখে শোয়া থেকে উঠে বসলো। সাগর নদীর কাছে এসে নদীর পাশে বসে বলল। এখানে একটা সাইন করে দে নদী। নদীর পড়াশোনা না করলেও নিজের নামটা লিখতে জানে, কিন্তু নদী বুঝতে পারলো না সাগর কিসের সাইন করাতে চাইছে। নদী সাগরকে জিজ্ঞেস করলো। স্যার এখানে কিসের সাইন করব? সাগর রেগে গিয়ে নদীকে বলল। কিসের সাইন? তোকে এত কিছু জানতে হবে না। সাইন করতে বলেছি, তাড়াতাড়ি সাইন কর। নদীও ভয় পেয়ে সাগরের দেওয়া কাগজটায় সাইন করে দিল। নদী অসহায় দৃষ্টিতে সাগরের দিকে তাকালো। সাগর এবার হাসতে লাগলো। নদী বুঝতে পারলো না সাগর কেন হাসছে। সাগর এমনিতেও প্রচুর সুন্দর, হাসলে সাগরকে আরো সুন্দর লাগে। কিন্তু এখন যে সাগরের হাসি দেখলে নদীকে চলবে না। নদী বেশ অবাক হয়ে বলল। স্যার আপনি হাসছেন কেন? সাগর নদীর একদম কাছে এসে নদীর দুই গাল ধরে নদীর চোখের দিকে তাকিয়ে বলল। এবার তুই চাইলেও আমার থেকে দূরে যেতে পারবি না নদী। তোর জন্য আমি পৃথিবীর বিরুদ্ধে আমার লড়াই করতে হয়। তোর জন্য যদি পৃথিবীর বিরুদ্ধে আমার লড়াই করতে হয় তাহলে আমি তাই করব। বড্ড ভালোবাসি তোকে নদী, তাই কখনো ভুলতে পারবো না তোকে। তোর ভালোবাসায় তুই আমাকে মেরে ফেলেছিস নদী, আর তাই আজ আমার ভালোবাসায় আমি তোকে মেরে ফেলবো। সাগরের কথা মানে বুঝলো না নদী, শুধু বোকার মতো সাগরের দিকে তাকিয়ে রইল। সাগর হঠাৎই নদীর আরো কাছে আসতে লাগলো। নদী এবার সত্যি ভয় পেয়ে গেল। নদী সাগরকে কাঁপা কাঁপা গলায় বলল। স্যার আপনি আমার কাছে একদম আসবেন না। নদীর কথা শুনে সাগর মুচকি হেসে বলল। এখন তো তোমার কাছে আসতে আর বাধা নেই নদী। তুমি তো এখন আমার বিয়ে করা বউ। একটু আগেই তো নিজে থেকে তুমি আমাকে বিয়ে করেছো। কি? আমি আবার কখন আপনাকে বিয়ে করলাম?
একটু আগে যে পেপারটা সাইন করলে সেটা তোমার আর আমার বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল। এখন থেকে তুমি আমার বউ, শুধুমাত্র আমার কিউট বউ। স্যার আপনি এমন কেন করলেন? কেমন আবার করলাম? আমি যা চাই তা তো পেয়েই ছাড়ি বউ। নদী ভাবতেও পারছে না সাগর চালাকি করে নদীকে বিয়ে করেছে। নদী পেছাতে পেছাতে একদম বিছানায় কিনারায় চলে এসেছে। যেই নদী বিছানা থেকে নামতে নিবে অমনি সাগর নদীর হাতটা খপ করে ধরে ফেলে, নদীকে বিছানার সাথে চেপে ধরে। সাগর নদীর গালে আলতো করে হাত দিতে লাগলো, আর নদীর চোখ বড় বড় করে সাগরের দিকে তাকিয়ে রইল। সাগর মুচকি হেসে বলল, সব সময় তো আমার কাছ থেকে এত পালাই পালাই করো, এবার নিজের বিয়ে করার স্বামীকে কি করে এড়িয়ে চলবে বউ? স্যার আমার ভয় লাগছে, আমাকে যেতে দিন। এখন তো আমি তোমার স্বামী, আমার কিউট বউ, তাহলে আমাকে তো ভয় পাচ্ছ কেন? সাগর নদীর ঠোঁটের দিকে এগিয়ে যায় আর নদী চোখ বন্ধ করে ফেলে। ঠিক এমন সময় সাগরের ফোনটা বেজে ওঠে। সাগর এতে চরম বিরক্ত হয়, কিন্তু তাও ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সাগরের বাবা সাজ্জাদ সাহেব ফোন করেছে। সাগর না চাইতেও কল রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে সাজ্জাদ সাহেব বলে উঠতেন, হ্যালো সাগর, তুই এখন কোথায়? তাড়াতাড়ি বাড়িতে আয়, উর্মি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। হোয়াট? বাবা তুমি এসব কি বলছো? উর্মি আত্মহত্যা করার চেষ্টা কেন করছিল? উর্মি যখন স্নেহাকে নিয়ে শপিং থেকে বাসায় ফিরে যখন জানতে পারে তুই নদীকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেছিস, তাই এমন একটা কাণ্ড বাঁধিয়েছে। উর্মি ফাঁসি দিতে চেয়েছিল, আমরা অনেক কষ্টে দরজা ভেঙে উর্মিকে বাঁচাই। উফ, এই মেয়েটাও না একদম অসহ্য। প্লিজ সাগর, তুই বাসায় ফিরে আয়, নইলে ওকে সামলানো যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসছি। নদী চিন্তিত হয়ে সাগরকে বলল, স্যার উর্মি ম্যাডাম এখন ঠিক আছেন তো? সেটা আমি কি করে জানবো নদী? চলো এখন বাড়ি চলো, না হলে ঝামেলাটা আবার অঘটন ঘটাবে। দেখি ওটাকে ওটার নিজের বাসায় পাঠাতে পারি কিনা। সাগর ও নদী বাসায় গেল, গিয়ে দেখলো উর্মি বিছানায় শুয়ে আছে। আশেপাশে সাগরের মা, বোন ও ডক্টর আছেন। ডক্টর উর্মিকে চেক আপ করে কিছু ওষুধপত্র লিখে দিয়ে চলে গেলেন। রহিমা বেগম উর্মির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, উর্মিমা চোখ খুলে তাকা, দেখ তোর সাগর ভাইয়া এসেছে। উর্মি চোখ খুলে তাকিয়ে সাগরকে দূর থেকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে শোয়া থেকে উঠে বিছানা থেকে নেমে দৌড়ে সাগরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কোথায় গিয়েছিলে তুমি সাগর ভাইয়া? তুমি জানো না তোমাকে আমি কত ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। উর্মি সাগরকে জড়িয়ে ধরাতে সাগরের অস্বস্তি হতে লাগলো। সাগর নদীর দিকে তাকিয়ে দেখে নদী মুখ গোমড়া করে অন্যদিকে তাকিয়ে আছে। সাগর রেগে গিয়ে উর্মিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে উর্মির গালে কষিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। উর্মির গালে হাত দিয়ে সাগরের দিকে তাকিয়ে বলল, সাগর ভাইয়া, তুমি আমাকে মারতে পারলে? আজ পর্যন্ত আমার গায়ে কেউ হাত তুলেনি, তুমি আমাকে মারলে? সাগর রেগে দাঁতে দাঁত চেপে উর্মিকে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারতে পারলাম। বেহায়া আমি, তুই সুইসাইড করতে গিয়েছিলি কেন? তুই জানিস না আমি নদীকে ভালোবাসি? আর এখন তো নদী আমার বিয়ে করা বউ, তাই আমার জন্য এসব পাগলামি করা বন্ধ কর। নদী সাগরের বউ শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। রহিমা বেগম সাগরকে বলল, সাগর তুই এই ফকিনীর বাচ্চাটাকে বিয়ে করেছিস? সাগর এবার আরো রেগে গেল, পাশে থাকা টেবিলটায় লাথি দিয়ে বলল, খবরদার মা, তুমি নদীকে ফকিন্নির বাচ্চা বলবে না। হ্যাঁ, নদীকে আমি একটু আগে বিয়ে করেছি। কেন তোমাদের এত অসুবিধা কেন? যদি আমি নদীকে ভালোবেসে বিয়ে করি তোমাদের এত গায়ে লাগছে কেন? উর্মি মাথা নিচু করে কান্না করছে। সাজ্জাদ সাহেব সাগরকে বলল, সাগর, তুমি আমাদের একমাত্র ছেলে, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমার যাবতীয় সম্পত্তি আছে, তা সব তোমার নামে লেখা। এই মেয়েটা টাকা লোভে তোমাকে বিয়ে করেছে, সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। তোমাদের সম্পত্তি তোমাদের কাছেই রাখো বাবা, আমি চাই না তোমাদের সম্পত্তি। আর তুমি কি বললে নদী আমাকে টাকার লোভ দেখিয়ে বিয়ে করেছে? নদী তো জানতোই না আমি ওকে বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে বিয়ে করেছি। সাজ্জাদ সাহেব গম্ভীর গলায় সাগরকে বলল, সাগর, তুই এত নিচে নামতে পারলি? তুই এভাবে নদীকে কিছু না জানিয়ে কৌশল করে বিয়ে করতে পারলি? হ্যাঁ বাবা, ভালোবাসার জন্য আমি সব পারি।
তোমরা যদি নদীকে মেনে না নাও তাহলে আমি নদীকে নিয়ে এই বাড়ি কেন, এই দেশ ত্যাগ করে নদীকে নিয়ে বিদেশে যেতে বাধ্য হব। স্নেহা রহিমা বেগমকে ফিসফিস করে বলল, দেখলে মা, দেখলে তোমার ছেলের মাথাটা এই মেয়ে পুরোই খেয়ে ফেলেছে। এখন আমাদের কারোর কথাই ভাইয়ার কানে যাচ্ছে না। তোদেরটা কি করে কৌশলে ভাইয়াকে বিয়েও করে ফেললো। সাগর দেখলো স্নেহা ফিসফিস করে রহিমা বেগমকে কি যেন বলছে। সাগর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে স্নেহাকে বলল, যত পারিস মায়ের কানে কুমন্ত্রণা দে বোন, তোর কুমন্ত্রণায় আমার কোনো কিচ্ছু যায় আসে না। সাগর নদীর হাত ধরে বলল, চলো নদী, আর এক মুহূর্ত আমরা এ বাড়িতে থাকবো না। সাগর চলে যেতে নিলে সাজ্জাদ সাহেব সাগরকে বলল। দাঁড়া সাগর। সাগর পেছনে ফিরে তার বাবার দিকে তাকিয়ে বলল, আমাকে আটকাচ্ছ কেন বাবা? সাজ্জাদ সাহেব সাগরের কাছ থেকে এসে সাগরের কাঁধে হাত রেখে বললেন, তোর খুশিতে আমার খুশি। আমরা নদীকে তোর স্ত্রী হিসাবে মেনে নিয়েছি সাগর। সাগর নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সাগর খুশি হয়ে তার বাবার দিকে তাকিয়ে বলল, সত্যি বাবা, তুমি আমাকে আর নদীকে মেনে নিয়েছো? হ্যাঁ, মেনে নিয়েছি। যেখানে তুই নদীকে নিয়ে খুশি থাকবি সেখানে আমরা আর কি বলবো। ছোটবেলায় নদীকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম, কিন্তু রহিমার কথা শুনে আমি নদীকে হয়তো ভুল বুঝেছিলাম। তোদের এই সম্পর্কটা আমরা মেনে নিয়েছি। রহিমা বেগম সাজ্জাদ সাহেবের কাছে এসে রাগী গলায় বলল, ওগো, তুমি এসব কি বলছো? তুমি এই মেয়েকে মেনে নিয়েছো মানে কি? এই মেয়ের জন্য সাগর আমাদের কত অপমান করে কথা বলেছে, আর তুমি সেই মেয়েকেই মেনে নিচ্ছ? আর রহিমা, আর বাড়াবাড়ি করো না তো। নদীকে এবার তোমার ছেলের বউ হিসাবে মেনে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মেনে নিয়েছো আমার আর আপত্তি নেই। নদীও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সাগরের পরিবার নদীকে মেনে নিয়েছে। নদী খুশিতে চোখে জল ফেলছে। সাগর নদীকে নিজের ঘরে নিয়ে গিয়ে নদীকে নিজের হাতে খাইয়ে দিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে দেয়। সাগর নদীর পাশে বসেই নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একসময় নিজেও ঘুমে পড়ে। নদী এতক্ষণ ঘুমের অভিনয় করেছিল। নদীর চোখ খুলে তাকিয়ে দেখে সাগর নদীর পাশেই মাটিতে বসা অবস্থায় বিছানায় মুখ দিয়ে ঘুমিয়ে পড়েছে। সাগরকে ঘুমন্ত অবস্থায় কত সুন্দর লাগে নদী তা আজ ভালো করে দেখলো। নদী শোয়া থেকে উঠে বসে সাগরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। নদী একটা মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, আমাকে আপনি এত ভালোবাসেন স্যার, তা আমি আগে জানতাম না। আমার প্রতি আপনার এই ভালোবাসার পাগলামি আমাকে বাধ্য করেছে আপনাকে ভালোবাসতে। তাই চাইনি আমি আপনার জীবনে এসে আপনার জীবনটা এলোমেলো করে দিতে, কিন্তু আপনি তো আর আমার কোনো কথা শুনলেন না। সেই আমাকেই আপনার ভালোবাসায় আপনার জীবনে ঝরালেন। আপনার যত্ন, আপনার ভালোবাসা, আপনার এই পাগলামি আমাকে সবসময় আপনার কথা ভাবাতো। আমি আপনাকে প্রথম দিন থেকে খুব পছন্দ করতাম, কিন্তু তা কখনো মুখে প্রকাশ করতাম না। কিন্তু ধীরে ধীরে আমার সেই ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। আমি জানি আপনিও আমাকে শুরু থেকে বাজে কথা বলতে চাননি, কিন্তু পরিবারের মন রাখতে আমার সাথে খারাপ ব্যবহার করতে আপনি বাধ্য হয়েছিলেন। কিন্তু বেশি দিন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করে থাকতে পারেননি। আমি ভাবতেও পারিনি আপনার বাসার একটা সামান্য কাজের মেয়েকে আপনি নিজের মনে জায়গা দিবেন। আমি প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো দয়া দেখিয়ে আমাকে ভালোবাসেন, কিন্তু যখন আপনি সেদিন সত্যি ছাদ থেকে পড়ে আমার জন্য নিজের জীবন দিতে গিয়েছিলেন, তখনই আমি বুঝতে পেরেছিলাম আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন। জীবনে মা বাবার ভালোবাসাও তেমন পাইনি। টাকার লোভে তারা আমাকে বোঝা মনে করে বিক্রি করে দিয়েছে। জীবনে অনেক কষ্ট, অনেক অত্যাচার আমি সহ করেছি, কিন্তু আপনার দেওয়া ভালোবাসা, আদর, যত্ন, স্নেহ পেয়ে আমি তা সব ভুলে গেছি। আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি স্যার, খুব ভালোবেসে ফেলেছে। নদী সাগরের কপালে আলতো করে চুমু দেয়, তারপর বিছানা থেকে নেমে সাগরের পাশে বসে সাগরের হাত নিজের হাতের মধ্যে রেখে ঘুমিয়ে পড়ে। সকালবেলা সাগর ঘুম থেকে উঠে দেখে নদী সাগরের পাশে মাটিতে বসে ঘুমিয়ে আছে। সাগর অনেকক্ষণ নদীর দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে নদীর গালে চুমু দেয়। নদীর ঘুমটা
হঠাৎ ভেঙে যায়। নদীর লজ্জা পেয়ে সাগরের হাত ছেড়ে উঠে যেতে নিলে সাগর নদীর হাত চেপে ধরে। সাগর নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ বউ? স্যার, আমার বাসায় কাজ আছে, আমার হাতটা ছেড়ে দিন। তোমার এত কিসের কাজ, হ্যাঁ? আর তুমি এইভাবে আমাকে স্যার ডাকা বন্ধ করবে প্লিজ? আমার এসব স্যার ডাকা আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে স্যার বলে ডাকবো না, এবার তো আমাকে যেতে দিন। সাগর নদীর হাত ছাড়তে চাইছিল না, কিন্তু নদীর জোরাজোরিতে ছাড়তে বাধ্য হলো। নদীর নিচে চলে গেল। সাগর মুচকি হেসে বলল, আজ আমি আমার বউটার জন্য কিছু শাড়ি গয়না কিনে নিয়ে আসবো। আমার বউটাকে আমি নিজের হাতে সাজিয়ে দেব। আমার মনে রানীকে সেই সাজে আমি দু চোখ ভরে দেখব। কিছুক্ষণ পর সাগর নিচে নেমে বাড়ি থেকে বের হতে নিলে সাগরের মা প্রশ্ন করলে। সাগর বাইরে যাচ্ছে বলে চলে গেল। সাগরের মা আর কিছু বলল না। নদী রান্না করছিল, তখনই রহিমা বেগম বলল, এই যে নবাবের বেটি, তো আমার ছেলের বউ হয়েছিস দেখে কি কাপড়গুলোও কি ধুয়ে দিবি না নাকি? নদী কাঁপা কাঁপা গলায় রহিমা বেগমকে বলল। এই তো বড় ম্যাডাম, কাপড় ধুতে যাচ্ছি। রহিমা বেগম আর কিছু না বলে নিজের ঘরে চলে গেলেন। নদী অনেকগুলো কাপড় ধুয়ে ছাদে গেল কাপড় মেলতে। উর্মি দেখলো নদী ছাদে গিয়েছে, তাই সেই সুযোগে উর্মিও লুকিয়ে লুকিয়ে ছাদে গেল। উর্মির দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, তোর জন্য আমার সাগর ভাই আমাকে মেনে নেয় না, তোর জন্য সাগর ভাই আমার গায়ে হাত তুলেছে। তুই মরে গেলে সাগর ভাইয়া আর আমার মাঝে কেউ থাকবে না, তোকে মরতে হবে নদী, তাহলে আমার সাগর ভাইয়া আমাকে ভালোবাসবে। কিন্তু কাউকে জানতে দেওয়া যাবে না, কাজটা আমাকে একাই খুব সাবধানে করতে হবে। এমনকি আঙ্কেল আন্টি স্নেহা এই কথাটা জানলেও আমার বিপদ হতে পারে। কেউ জেনে গেলে তো পরে আমি আমার সাগর ভাইয়াকে পাবো না। নদীকে এই পৃথিবী থেকেই আমি বিদায় করে দিব। নদী বেঁচে থাকলে সাগর ভাইয়া কোনো দিনও আমাকে ভালোবাসবে না। নদী কাপড় মেলতে মেলতে ছাদের একদম কিনারায় চলে যায়। ছাদের এক পাশে রেলিং নেই, তাই পুরোটাই ফাঁকা। নদীর পেছনে খেয়াল করেনি, কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। এক সময় উর্মি নদীর একদম কাছে এসে ধাক্কা দিয়ে নদীকে ছাদ থেকে ফেলে দেয়। নদীর ছাদ থেকে পড়ে চিৎকার করে নিচে পড়ে যায়। সাথে সাথে নদী মাটিতে পড়ে নদীর শরীর থেকে রক্তে ভেসে যেতে থাকে। ইতিমধ্যে রাস্তায় লোক জড়ো হয়ে যায়। সাগরের বাসায় অনেকগুলো লোক এসে সাজ্জাদ সাহেবকে বলল একটা মেয়ে ছাদ থেকে পড়ে গেছে আর তার অবস্থা খুব খারাপ। সাজ্জাদ সাহেব, রহিমা বেগম, স্নেহা গিয়ে দেখলো মেয়েটা আর কেউ নয়, নদী। সাগর শপিং মল থেকে নদীর জন্য অনেকগুলো শাড়ি গহনা নিয়ে এসে দেখলো সাগরের বাড়ির পাশে লোক জড়ো হয়ে আছে। সাগর বুঝলো না কি হয়েছে, তাই সাগর ভিড় ঠেলে সামনে গিয়ে দেখলো নদীর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। সাগরের মুহূর্তে মাথা ঘুরতে লাগলো। সাগরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সাগরের শরীর কাঁপতে লাগলো। সাগর হাতে থাকা সব শপিং ব্যাগ ঠাস করে নিচে পড়ে গেল। সাগর দৌড়ে নদীকে মাটি থেকে তুলে নিজের বুকের সাথে মিশিয়ে গালে হাত দিয়ে অনবরত ডাকতে লাগলো, নদী, এই নদী, চোখ খুলো শোনা, আমার বউয়ের কি হয়েছে? এই নদী, চোখ খুলো, দেখো আমি এসে পড়েছি, তোমার কিছু হবে না নদী, এই বউ কথা বলো। আশেপাশে অনেক চেনা জানা লোকেরা সাগরের মুখে নদীকে বউ বলে ডাকতে বুঝে যায় সাগর নদীকে বিয়ে করেছে। তারা একে অপরের সাথে বলাবলি করতে থাকে। শেষে কিনা বিদেশে পড়ুয়া স্মার্ট হ্যান্ডসাম ছেলে কিনা একটা কাজের মেয়েকে বিয়ে করেছে। কিন্তু সাগরের কানে এইসব কিছু যাচ্ছে না। সাগর নদীকে পাগলের মতো ডাকতে থাকে। সাগরকে এখন পাগলের মতোই লাগছে। সাগরের মা, বাবা, বোন, এখন সাগরও নদীর এই অবস্থা দেখে কেঁদে ফেলে। উর্মি দূর থেকে দাঁড়িয়ে থেকে মজা নিচ্ছে। নদী একটু চোখ খুলে তাকিয়ে রক্তমাখা হাতে সাগরের গালে হাত দিয়ে বলল, সাগর, আপনাকে আমি খুব ভালোবাসি। এ জীবনে আপনার আর আমার মিল হলো না, হয়তো পরকালে আমি আপনাকে পাবো। ভালো থাক। নদী আর বলতে পারলো না। নদীর চোখটা বন্ধ হয়ে গেল। সাগর নদীকে পাগলের মতো ডাকতে লাগলো, কিন্তু নদীর কোনো সাড়া শব্দ নেই। সাগর নদীর নাকে হাত দিয়ে দেখলো নদীর নিঃশ্বাস ফেলছে না।
সাগর অনাব্রত চোখে জল ফেলতে লাগলো। সাগর চিৎকার করে নদীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সাগরের কান্না দেখে সাগরের চোখের পানি চলে আসলো। এক সময় সাগর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। সাজ্জাদ সাহেব সাগর ও নদীকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার নদীকে মৃত ঘোষণা করেন। আর ডাক্তার এটাও বলেন সাগর নিজের স্ত্রীর মৃত্যুটা মেনে নিতে পারেনি, তাই সাগর অজ্ঞান হয়েছে। বেশ কিছুদিন চলে গেল। নদী মারা যাবার পর থেকে সাগর পাগল হয়ে যায়। সাগর নিজেকে অনেকবার শেষ করে দিতে চায়, কিন্তু সাগরের মা বাবার জন্য পারে না। সাগর একদম অনুভূতি শূন্য হয়ে যায়। সাগর প্রতিদিন নিজেকে সারাদিন ঘরের মধ্যে বন্দি করে রাখলো। প্রতিদিন মদ সিগারেট খেয়ে নিজেকে তিলে তিলে শেষ করতে লাগলো। রহিমা বেগম, স্নেহা, সাজ্জাদও এখন নদীর জন্য চোখে জল ফেলেন। তারা নদীর প্রতি অত্যাচার করে এখন অনুতপ্তে আগুনে জ্বলছে। উর্মি সাগরকে অনেকবার বোঝায় নদীকে ভুলে যেতে, কিন্তু সাগর যে উর্মির গালে কতবার থাপ্পড় দেয় তার হিসাব নেই। সাগরের একই কথা, সে কখনো নদীকে ভুলতে পারবে না। এভাবে কেটে গেল আরো কয়েক মাস। সাগরের এখন সব কিছুতে কেমন যেন বিরক্ত লাগে। সাগর হঠাৎ ঘরের দরজা বন্ধ করে লাইট অফ করে পাগলের মতো হাসতে লাগলো। সাগর হাসতে হাসতে মাটিতে বসে বলতে লাগলো, ভেবেছিলাম আমি জীবন থেকে তোকে কখনো দূরে যেতে দেবো না নদী, কিন্তু তুই কি করলি? পৃথিবী ছেড়েই চলে গেলি। আরে একটুও বুঝলি না তোকে ছাড়া আমি যে কি করে বেঁচে থাকবো? পারবো না আমি তোকে ছাড়া বেঁচে থাকতে রে। মা বাবা সবসময় বলে নদীকে যেন ভুলে যাই, নতুন করে যেন জীবন শুরু করি। আরে ভুলবো কি করে? নদী যে আমার আত্মার সাথে আমার মনের মাঝে মিশে আছে। চাইলেই কি ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া যায়? বাকিরা হয়তো পারবে, কিন্তু আমি তো পারবো না। খুব ভালোবেসে ফেলেছি নদী, আমি কিছুতেই ভুলতে পারবো না তোকে। তাই আমার এই জীবন রাখার কোনো মানেই হয় না। নদী ছাড়া সাগরের জীবন যে মূল্যহীন। সাগর নদীকে ছাড়া বেঁচে থাকতে পারবে না। সাগর বসা থেকে উঠে ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে নিজের মাথায় ঠেকিয়ে চোখে জল ফেলতে ফেলতে বলল, বাবা আমাকে ক্ষমা করে দিও। তোমাদের ছেলে যে নদীকে ছাড়া বাঁচতে পারবে না। নদীকে ছাড়া বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াটাই অনেক ভালো। আমার যে বুকের ভেতর বড্ড যন্ত্রণা হচ্ছে, আমাকে তোমরা ক্ষমা করে দিও মা বাবা। সাগর কাঁদতে কাঁদতে আবারও একটা শুকনো হাসি দিয়ে বলল, নদী রে, আমি আসছি তোর কাছে, আসছি। তোকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি যে ভুলতে পারবো না তোকে, তাই আমিও তোর কাছেই আসছি নদী। আমি তোকে ছাড়া আর থাকতে পারছি না। সাগরের মাথায় পিস্তল ঠেকিয়ে একটা গুলি করে মাটিতে পড়ে গেল। গুলির শব্দে সাগরের মা বাবা চমকে উঠল। তারা সাগরের ঘরের কাছে এসে দরজা ধাক্কাতে থাকলো। এক সময় সাগরের বাবা দরজা ভেঙে ফেলে। ভিতরে ঢুকে সাগরের মা, বাবা, বোন, উর্মি অবাক, কারণ সাগরের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সাজ্জাদ সাহেবও রহিমা বেগম সাগরের কাছে গিয়ে কাঁদতে লাগলো। রহিমা বেগম পাগলের মতো সাগরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ঠিক সেই মুহূর্তে উর্মি পাগলের মতো বলতে লাগলো, আমি সাগর ভাইয়াকে মেরে ফেললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সাগর ভাইয়ার জীবন থেকে নদীকে সরিয়েছিলাম। আমি নদীকে সেদিন ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না সাগর ভাইয়া নদীর জন্য নিজেকে এভাবে শেষ করে ফেলবে। আমার সাগর ভাইয়া মরে গেল, আমি আমার সাগর ভাইয়াকে মেরে ফেললাম। আমি তো আমার সাগর ভাইয়ার মৃত্যু চাইনি। আমি তো ভেবেছিলাম নদী মরে গেলে সাগর ভাই আমাকে আপন করে নেবে, কিন্তু তা তো হলো না। সাজ্জাদ সাহেব কাঁদতে কাঁদতে রাগী গলায় উর্মিকে বলল, তার মানে তুমি ওই দিন নদীকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলেছিলে? ছি উর্মি, তোমার জন্য আমি আমার সন্তান বৌমাকে হারালাম। তোমাকে আমি পুলিশে দিব। সাজ্জাদ সাহেবের কথাগুলো শুনে উর্মি হুঁশ ফেরে। উর্মি এবার বুঝতে পেরেছে ও কি বলে ফেলেছে, তাই উর্মি ভয়ে দৌড়ে পালিয়ে যেতে নিলে স্নেহা সামনে দাঁড়িয়ে উর্মির গালে ঠাস করে থাপ্পড় মারে। স্নেহা উর্মির চুলের মুঠি ধরে বলল, তোর জন্য আমি আমার ভাইয়া আমার ভাবিকে হারিয়েছি। তোকে আমি নিজের বড় মনের মতো ভালোবাসতাম, কিন্তু তুই কি করলি? তুই আমার ভাইয়া ভাবিকে মেরে ফেলেছিস। তোকে তো পালাতে দেওয়া যাবে না। উর্মি কাঁদতে কাঁদতে স্নেহাকে বলল,
স্নেহা আমাকে ছেড়ে দে বোন, আমি তোদের জীবনে আর কোনোদিনও আসবো না। তোকে ছাড়ার তো প্রশ্নই ওঠে না। তোকে ছাড়লে আমার ভাই আমার ভাবির সাথে অন্যায় করা হবে। জীবনে অনেক পাপ করেছি, কিন্তু আর নয়। তোকে ছেড়ে দেব, কিন্তু একটা শর্তে। ফিরিয়ে দে আমার ভাই ভাবিকে। কি হলো, এখন চুপ করে আছিস কেন? উর্মি মুখে কোনো কথা নেই। সাজ্জাদ সাহেব পুলিশের কাছে ফোন করে পুলিশ এসে উর্মির হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। সাগরের ঘরে সিসি ক্যামেরা থাকার কারণে উর্মির বলা কথাগুলো পুলিশের কাছে জমা হয়। কিছুদিন পর কোর্টের রায় অনুযায়ী উর্মির ফাঁসি হয়। সাজ্জাদ সাহেব তার মেয়েকে ভালো ঘরে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। স্নেহা আজও নদীর সাথে আগের অন্যায় করা ঘটনা নিয়ে কাঁদে এবং কাঁদে তার ভাইয়ের জন্য। ওইদিকে সাজ্জাদ সাহেব ও রহিমা বেগমও সাগর ও নদীর ছবির দিকে তাকিয়ে দিনের পর দিন চোখের জল ফেলেন। সাগর ও নদীর ভালোবাসাটা কেউ শেষ করতে পারেনি। তারা মরে গেলেও তাদের ভালোবাসাটা বেঁচে থাকবে আজীবন। কিছু কিছু ভালোবাসা মৃত্যুর পরেও আজীবন বেঁচে থাকে। গল্পটা কেমন লাগলো সবাই জানাবেন বন্ধুরা। ধন্যবাদ।